আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আইডিয়াল কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আইডিয়াল কলেজে সায়েন্স গ্রুপে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মীর নাসরিন শবনম, তোমাদের জীববিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক। আমি তোমাদের জীববিজ্ঞান সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। তোমরা এখন কোভিড-19-এর সঙ্গে সবাই পরিচিত। কিছু ভাইরাস এখন পৃথিবীতে একটা বিরাট তাণ্ডব সৃষ্টি করেছে। আমরা এখন মহামারীর মুখোমুখি, যেটাকে আমরা বলছি কোভিড-19। এই যে ছোট্ট একটা ভাইরাস পৃথিবী জুড়ে তাণ্ডব চালাচ্ছে, এই তাণ্ডবে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা অর্থনৈতিকভাবে অনেক অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছি। যাই হোক, তবুও মানুষের জীবন থেমে থাকে না, জীবন চলবেই, জীবন বহমান, কাজেই আমাদেরও জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আইডিয়াল কলেজের আমাদের প্রশাসন, সকল শিক্ষক আমাদের সব সময় তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমাদেরও আন্তরিকতার অভাব থাকলে চলবে না। আন্তরিকতা সহ আমাদের ক্লাসগুলো করতে হবে, কারণ এই ক্লাসগুলো করার পর তোমাদের নিয়মিত সময়ে পরীক্ষাও হবে। এই জন্য তোমরা প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এবং প্রতিটা পরীক্ষা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে। আমাদের সর্বাত্মক সহযোগিতা সব সময় তোমাদের সঙ্গে থাকবে। তোমরা এরকম একটা পাঠ্যক্রম বা বুকলেট পেয়েছো। এই বুকলেটে তোমাদের কোন পরীক্ষায় কি থাকবে সমস্ত কিছু দেওয়া আছে। পরীক্ষার সময়ে ঠিক সেই সিলেবাসের উপরে, নির্ধারিত সিলেবাসে আমাদের পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষার ফলাফলও তোমরা জানতে পারবে। যাই হোক, আজকে আমি কোভিড-19 দিয়ে শুরু করলাম কেন, তার কারণটা তোমরা হয়তো এখন বুঝতে পারবে। আমি জীববিজ্ঞান বিভাগের একজন মানুষ, আমি জীবনের লোক, আমি জীবনের প্রতি বিশ্বাসী। আমাদের জীববিজ্ঞানে কি বলে? জীববিজ্ঞানে বলে জীবনকে জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের এই জ্ঞানগুলোকে কাজে লাগাতে হবে। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে বলো তো এই জীবজগতের সদস্য কারা, তোমরা হয়তো বলবে উদ্ভিদ এবং প্রাণী। না, উদ্ভিদ এবং প্রাণী নিয়ে কিন্তু আমাদের জীবজগৎ না। এই যে আমি প্রথমেই বললাম ভাইরাসের কথা, মাঝে মাঝে তোমরা ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন রোগে আক্রান্ত হও, তোমাদের টাইফয়েড হয়, টাইফয়েড জ্বর হয়, আরও অনেক ধরনের অসুখ বিসুখ হয়। এগুলো কাদের মাধ্যমে হয়? এগুলো অণুজীবের মাধ্যমে হয়। তাহলে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি বলো তো জীবজগতের সদস্য কারা, তাহলে তোমার উত্তর হবে সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণী এবং সমস্ত অণুজীব নিয়ে আমাদের এই জীবজগৎ। অর্থাৎ আমরা দেখতে পাই না অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, এরাও কিন্তু আমাদের জীবজগতের সদস্য। আমরা এদের দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে এদের মুখোমুখি হয়ে আমরা অনেকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। এদের অস্তিত্বের জানান দেয়, কিন্তু আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না। তাহলে সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণী এবং সমস্ত অণুজীবদের নিয়ে আমাদের এই জীবজগৎ গঠিত। এবার আমরা তাহলে আসি যে আমরা যে জীবদের কথা বলছি, এই জীব, এই তোমার দেহ, আমার দেহ বা জীবদের দেহ কি দ্বারা গঠিত? তোমরা সঙ্গে সঙ্গে উত্তর দিবে এটা হয়তো কোষ দ্বারা গঠিত। কোষ জীবদেহের গঠন এবং কাজের একক কোষ। এই যে আমরা কাজ করছি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা দৌড়াদৌড়ি করি, আমরা বিভিন্ন কাজে নিজেদের নিযুক্ত রাখি, আমাদের কাজগুলো সম্পন্ন হয় আমাদের দেহের মাধ্যমে। আর আমাদের এই দেহ গঠিত হয় কোষের মাধ্যমে, আমাদের কাজ নিয়ন্ত্রিত হয় কোষের মাধ্যমে। তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কাজের একক, পাওয়ার হাউস অফ দ্য সেল। অর্থাৎ আমাদের যে শক্তি, এই শক্তি মাইটোকন্ড্রিয়া থেকে আসে, কাজ করার শক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ, প্রাণী, অণুজীব এদের দেহ কোষ দ্বারা গঠিত, কিন্তু কোষ নয়, কিন্তু তারাও তাণ্ডব চালাচ্ছে পৃথিবীতে। এই যে ভাইরাসের কথা বললাম, ভাইরাস কিন্তু অকোষী, ভাইরাসের দেহ কোনো কোষ দ্বারা গঠিত নয়, এদের দেহ অকোষী। আমরা ভাইরাসকে বলি অকোষীয় জীবকণা, অকোষীয় জীবকণা। তার কোষই নাই, অথচ পৃথিবী জুড়ে এক বিশাল তাণ্ডব চালিয়ে যাচ্ছে ভাইরাস। তাহলে কোষ নাই, আমরা ভাইরাসকে কেন অকোষী বলছি? কোষীয় হতে গেলে কি করতে হতো, কি তার বৈশিষ্ট্য থাকতো? ভাইরাসকে আমরা অকোষীয় বলছি এই কারণে যে ভাইরাসের দেহে কোনো কোষ প্রাচীর নাই, কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত কোনো প্রোটোপ্লাজম নাই এবং কোষীয় কোনো অঙ্গাণুও নাই। একটা কোষ হতে গেলে তার যে ক্রাইটেরিয়াগুলো বা গুণাবলীগুলো থাকতে হবে, তার কোনোটাই ভাইরাসের নাই। এই জন্য ভাইরাসকে আমরা বলছি অকোষীয় জীবকণা।
অকোষীয় জীবকণা। ভাইরাসকে অকোষীয় বলার কারণ হলো এর যে আমরা প্রকাশ দেখতে পাই, এই প্রকাশটা কোনো কোষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। তাহলে ভাইরাস কী দ্বারা গঠিত? আমরা জানি যে ভাইরাসের দেহের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে এবং ভেতরে ডিএনএ বা আরএনএ তার বংশগতির উপাদান হিসাবে কাজ করে। ডিএনএ বা আরএনএ, ডিএনএ থাকলে আমরা বলি ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে আমরা বলি আরএনএ ভাইরাস। তাহলে আমরা এটুকু জানলাম ভাইরাস অকোষীয়। তাহলে কোষীয় প্রাণী কারা? যাদের দেহ কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা বলি কোষীয় প্রাণী। তাহলে এই যে এখানে একটা কোষ আঁকা আছে, দেখো এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকা আছে। ব্যাকটেরিয়া এককোষী। এখন যদি প্রশ্ন করি ব্যাকটেরিয়া এককোষী কেন, তাহলে ব্যাকটেরিয়ার একটা কোষের মাধ্যমেই এর যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় বলে আমরা ব্যাকটেরিয়াকে বলছি এককোষী অণুজীব। ব্যাকটেরিয়াকে আমরা কোষীয় বলছি কেন? কারণ এর একটা কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত অবস্থায় তরলটা প্রোটোপ্লাজম আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রোটোপ্লাজমে বেশি কোনো অঙ্গাণু না থাকলেও রাইবোজোম নামক ক্ষুদ্রাঙ্গ আছে। যেহেতু কোষীয় অঙ্গাণু হিসেবে রাইবোজোম আছে, 70S রাইবোজোম, এই জন্য ব্যাকটেরিয়াকে আমরা বলছি এককোষী অণুজীব। তাহলে এককোষী অনেক প্রাণী পৃথিবীতে আছে। এককোষী অণুজীবেরা পৃথিবীতে অনেক রোগ সৃষ্টি করে, আবার আমাদের উপকারও করে থাকে। এবার আমরা আসি বহুকোষী প্রাণীতে। বহুকোষী, যাদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, অনেক অনেক কোষ দ্বারা যাদের দেহ গঠিত, তাদেরকে আমরা বলি বহুকোষী প্রাণী। অধিকাংশ উদ্ভিদ, অধিকাংশ প্রাণী কিন্তু বহুকোষী, এদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা দেখলাম যে এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে অকোষীয় অণুজীবও যেমন আছে, এককোষী অণুজীবও আছে, এককোষী প্রাণীও আছে, আবার বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীও আছে। এবার আমরা আসি কোষ সম্পর্কে। এই যে কোষ, এই কোষটাকে আমি যেখানে যে দেখানো হয়েছে, এই কোষটাকে আমরা বলতে পারি আদি কোষ, প্রোক্যারিওটিক সেল। আমরা কি বলি? প্রোক্যারিওটিক সেল। তাহলে আমি একটু লিখি, প্রো শব্দের অর্থ হলো আদি, আর ক্যারিয়ন নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক শব্দের অর্থ হলো আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, প্রোক্যারিওটিক সেল, আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। দেখো এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, এখানে একখণ্ড চক্রাকার ডিএনএ অবস্থান করছে। এখানে নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, শুধু প্রোটোপ্লাজমের মধ্যে একখণ্ড চক্রাকার ডিএনএ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোষটা একটা আদি কোষ, ব্যাকটেরিয়ার কোষ একটা আদি কোষ। এখন যদি বলা হয় আদি কোষ ব্যাকটেরিয়া, আর কাদের মধ্যে আদি কোষ আমরা দেখতে পাই? ব্যাকটেরিয়া ছাড়াও সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এগুলো হলো প্রোক্যারিওটিক সেল বিশিষ্ট অণুজীব। তাহলে আমরা দেখলাম ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, পিপিএলও, এরা সবাই প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস বিশিষ্ট অণুজীব। এবার যদি আমরা বলি তাহলে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ কোনগুলো? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, পিপিএল, অর্থাৎ কিংডম মনেরা বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত আমরা ভাগ দেখতে পাই, যেমন কিংডম মনেরা ছাড়া কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিমেলিয়া, এদের সবাই কিন্তু বহুকোষী, এদের সবাই বহুকোষী। তাহলে আমরা যদি বহুকোষী উদ্ভিদ বা প্রাণীর কোষ দেখতে চাই, কোষের মধ্যে যদি নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, নিউক্লিয়াসটার চারটা অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম, এই চারটা অংশ যদি আমরা দেখতে পাই, তখন সেই কোষটাকে আমরা বলি ইউক্যারিওটিক সেল বা ইউসেল। ইউ শব্দের অর্থ হলো গুড বা ভালো, এবং ক্যারিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। তাহলে আমরা একটু লিখি, ইউ, ইউ শব্দের অর্থ, গ্রিক ওয়ার্ড, ইউ শব্দের অর্থ হলো ভালো, ক্যারিয়ন নিউক্লিয়াস। সুতরাং ইউক্যারিওটিক সেল বলতে আমরা বুঝি ভালো নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তো ভালো নিউক্লিয়াস বিশিষ্ট কোষের নিউক্লিয়াসটা কী থাকবে? এই নিউক্লিয়াসটার চারটা অংশ থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন,
নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম। এই চারটা অংশ যদি সুগঠিত থাকে কোষের ভেতরে, তখন সেই কোষটাকে আমরা বলি গুড বা ভালো নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে আমরা দেখলাম অকোষী, এককোষী, বহুকোষী, ভালো নিউক্লিয়াস বিশিষ্ট কোষ এবং আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ কি। এবার আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমরা যদি একটা ফর্মের মধ্যে নিয়ে আসি, যে আদিকোষী যারা তারা কিভাবে এদের বংশবৃদ্ধি করে, যারা এককোষী বা যারা বহুকোষী বা যারা কোষ বিভাজন সম্পন্ন করে কিভাবে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কোষ বিভাজনে আসতে হবে। কোষ বিভাজন তো যত প্রাণী আছে পৃথিবীতে, অকোষী, এককোষী, বহুকোষী, সমস্ত প্রাণীর কিভাবে বিভাজন হয় এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব কোষ বিভাজন বা সেল ডিভিশন 3 প্রকার। তার আগে আমরা বলি কোষ বিভাজনটা কি। তাহলে আমরা আজকে কি পড়ব? কোষ বিভাজন। কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন বা সেল ডিভিশন এই প্রক্রিয়াটা হলো যে একটা কোষ বিভাজিত হয়, কোনো কাজই কারণ ছাড়া হয় না। প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো কারণে কাজটা সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা যদি বলি কোষ বিভাজন সেল ডিভিশন কি, তাহলে হলো দৈহিক বৃদ্ধি বা জননের উদ্দেশ্যে একটা কোষ বিভাজিত হয়ে এক বা একাধিক কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কোষ বিভাজন। অনেক সময় তোমাদের দেখো বাসায় তোমাদের বাবা মারা বলে, একটা ছোট জামা দেখে বলে তুমি এরকম ছোট ছিলে, ছোট সময় এই জামাটা পরেছো, আস্তে আস্তে তুমি একটু বড় হয়েছো, তারপর আরও একটু বড় হয়েছো, এখন তুমি কিশোর বা তুমি কিশোরী, এখন তুমি অনেকটা বড় হয়েছো। এই যে বড় হওয়া, এই বড় হওয়ার পিছনে দায়ী কি? কোষ বিভাজন। এক সময় আমরা সংসার জীবনে প্রবেশ করি, আমাদের সন্তানাদি হয়, এই সন্তানাদির মাধ্যমে পৃথিবীতে আমাদের ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে এটা সম্পন্ন হয় কিসের মাধ্যমে? এটার কারণে কিন্তু কোষ বিভাজন। আবার আমরা যদি দেখি পৃথিবীতে এত বৈচিত্র্য, দেখো ধান, এই ধানের মধ্যে আছে ইরি আছে, বোরো আছে, আউশ আছে, আমন আছে, নানান ধরনের উচ্চ ফলনশীল ধান আছে। এই ধানগুলো সবই কিন্তু ধান, তারপরে এক এক ধানের এক এক রকম বৈশিষ্ট্য, এক এক ধানের এক এক রকম স্বাদ, এক এক ধানের এক এক রকম গন্ধ। তো এই যে আমরা দেখি সবই ধান, কিন্তু তাদের মধ্যে কত বৈচিত্র্য। আবার দেখো আমরা যদি মানুষের দিকে তাকাই, একজন মানুষ আর একজন মানুষ থেকে কত বৈসাদৃশ্যপূর্ণ। হয়তো সামান্য সাদৃশ্য থাকতে পারে, কিন্তু একে অন্যের থেকে অনেকটা বৈসাদৃশ্যপূর্ণ। এই বৈসাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ কি? এই বৈসাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে কিন্তু এক ধরনের কোষ বিভাজন। এই কোষ বিভাজনের একটা বিশেষ সময়ে ক্রসিং ওভার ঘটে বলে কিন্তু প্রাণীদের মধ্যে এই বৈচিত্র্য আমরা দেখতে পাই, এত নতুনত্ব আমরা দেখতে পাই। দেখো ফুল আমাদের দৃষ্টি আকর্ষণ করে, গোলাপ একই ফুল, কিন্তু সেই ফুল কত রকম রং, কোনো গোলাপ লাল, কোনো গোলাপ গোলাপি, কোনো গোলাপ সাদা। এই যে ভ্যারিয়েশনগুলো, এই ভ্যারিয়েশনগুলোর কারণেই কিন্তু পৃথিবী আমাদের কাছে বৈচিত্র্যময়, এবং এই বৈচিত্র্যময় হওয়ার কারণও কিন্তু একটাই, সেটা হলো কোষ বিভাজন। তাহলে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় কোষ বিভাজন, এই কোষ বিভাজন নিয়ে আলোচনা করার জন্যই এতক্ষণ আমরা এত কথাবার্তা বললাম। তাহলে আমরা এখন যেটা প্রথম জানলাম যে কোষ বিভাজনটা কি। কোষ বিভাজন হলো দৈহিক বৃদ্ধি বা জননের উদ্দেশ্যে একটা কোষ বিভাজিত হয়ে 2 বা ততোধিক কোষ সৃষ্টি করা। এই কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। এই কোষ বিভাজন এককোষী হোক, বহুকোষী হোক, ভালো কোষ হোক, ভালো নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হোক বা আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হোক, যেমনই কোষ হোক না কেন, কোষ বিভাজন 3 প্রকার। এই 3 প্রকার বিভাজনের একটা হলো অ্যামাইটোসিস, এটাকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। নামটা শুনেই বুঝতে পারছো, প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা বলছি অ্যামাইটোসিস। প্রত্যক্ষ কোষ বিভাজনে কোষটা সরাসরি বিভাজিত হয়, এখানে কোনো ধরনের ধারাবাহিক ধাপের প্রয়োজন হয় না, কোনো ধরনের জটিলতা নাই। একটা কোষ থাকবে, সেই কোষটার মাঝে ডিএনএ থাকবে, সেই ডিএনএটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, 2 ভাগে বিভক্ত হবে, কোষটাও 2 ভাগে বিভক্ত হবে, এবং একটা কোষ থেকে সরাসরি 2টা কোষ সৃষ্টি হবে। এটাকে আমরা বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস।
তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাই? প্রথমে আমি যে বলেছিলাম কিংডম মনেরা, সেই কিংডম মনেরাতে যারা আছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এদের সবাইয়ের মধ্যেই কিন্তু আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন দেখতে পাই। এছাড়াও অ্যামিবা এবং ইস্ট, এরা কিন্তু প্রকৃতকোষী, এরা কিন্তু আদিকোষী বা এককোষী না, এরা প্রকৃতকোষী। তো এরা এককোষী কিন্তু প্রকৃতকোষী। এদের ক্ষেত্রেও কিন্তু আমরা কি দেখতে পাই? এদের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনটা দেখতে পাই। তাহলে আমরা সমস্ত আদিকোষী অণুজীবদের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখতে পাই, কিছু কিছু এককোষী জীবেদের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখতে পাই, আবার আমরা বহুকোষী ছত্রাক যে ইস্টের মধ্যে আমরা কিন্তু ইস্ট এককোষী, ইস্টের মধ্যে আমরা কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন দেখতে পাই। এরপরে আমরা আসি মাইটোসিস। মাইটোসিসকে আমরা কি বলি? অ্যামাইটোসিসকে আমরা যেমন বলি প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে কিন্তু আমরা বলি দৈহিক কোষের বিভাজন। দৈহিক কোষের বিভাজন, এই বাংলাটা হলো দৈহিক কোষের বিভাজন। উদ্ভিদ বা প্রাণীর দেহকোষে এই বিভাজনটা সম্পন্ন হয়। উদ্ভিদ বা প্রাণীর দেহকোষের বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সোমাটিক সেলের বিভাজন মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। এই যে একটা ছোট্ট বীজকে নিয়ে আমরা যদি মাটিতে বপন করি, কিছুদিন পর আমরা দেখি সেখান থেকে ছোট্ট একটা চারা তৈরি হচ্ছে, সেই চারাটা আস্তে আস্তে বড় হয়ে একটা গাছ হচ্ছে, সেই গাছটা বিশাল বড় হচ্ছে, এক সময় সেখানে ফুল আসছে, ফল হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা বীজ থেকে একটা চারা গাছ এবং সেখান থেকে একটা বিশাল বৃক্ষ হচ্ছে, এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। একটা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে সে বড় হচ্ছে, বড় হওয়ার এক পর্যায়ে তার বাল্যকাল অতিক্রম করছে, তারপর সে কিশোর হচ্ছে, কিশোর হওয়ার পর সে যুবক হচ্ছে, যুবক হওয়ার পর এক সময় সে বৃদ্ধ হচ্ছে, এক সময় সে মারা যাচ্ছে। তাহলে এই যে বিভাজন একটা প্রাণীর দেহে আমরা দেখতে পাচ্ছি, বিভাজনটা সম্পন্ন হচ্ছে তার কোথায়? তার দেহকোষের মাধ্যমে। দেহকোষে যে বিভাজনটা সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি দৈহিক কোষের বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, তাহলে আমাদের উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে ঘটে। এবার আমরা আসি 3 নম্বর বিভাজনে। 3 নম্বর বিভাজনটা কি? 3 নম্বর বিভাজনটা হলো মিওসিস। তোমরা অনেকে মিওসিস, অনেকে মায়োসিস উচ্চারণ করো, দুইটা উচ্চারণই সঠিক। আমরা মিওসিসও বলতে পারি, মায়োসিসও বলতে পারি। এই মায়োসিস বা মিওসিস কোষ বিভাজনটার বাংলা নামটা কি? বাংলা নামটা হলো জনন মাতৃকোষের বিভাজন। জনন মাতৃকোষের বিভাজন। তাহলে দেখো কথাটার মধ্যে তোমাদেরকে যদি বলি যে মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে, তোমরা কিন্তু ফট করে উত্তর দিয়ে দাও এটা জনন কোষে ঘটে। জনন কোষে কখনোই ঘটে না, এটা ঘটে জনন মাতৃকোষে। জনন কোষটাও কিন্তু, জনন মাতৃকোষটা কিন্তু দেহকোষের মতো একটা কোষ। জনন মাতৃকোষটা দেহকোষের মতো একটা কোষ। এই কোষে যখন মিওসিস কোষ বিভাজন হয় তখন কিন্তু সেখান থেকে জনন কোষ উৎপন্ন হয়। জনন কোষকে আমরা বলি গ্যামেট। এই গ্যামেট দুই ধরনের, একটা হলো মেল গ্যামেট আর একটা হলো ফিমেল গ্যামেট। মেল গ্যামেটকে আমরা বলি শুক্রাণু, ফিমেল গ্যামেটকে আমরা বলি ডিম্বাণু। তাহলে আমরা মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটতে দেখি? মায়োসিস কোষ বিভাজন আমরা ঘটতে দেখি জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে। তাহলে আমরা দেখলাম যে কোষ বিভাজনের উদ্দেশ্য হলো উদ্ভিদ বা প্রাণীর দৈহিক বৃদ্ধি এবং বংশ বৃদ্ধি করার জন্য কোষ বিভাজনটা প্রয়োজন। একটা প্রাণী জন্ম নিল, আজীবন বাড়লো না, ছোটই থেকে গেল, তাহলে পৃথিবী যেমন চলবে না, ঠিক তেমনি একটা প্রাণী থেকে নতুন প্রাণীর সৃষ্টি হলো না, পৃথিবীর ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল, তাহলেও কিন্তু আমাদের এই জীবজগৎ অচল হয়ে যাবে। আমাদের এই জীবজগৎকে সচল রাখার জন্য কোষের বিভাজন অত্যন্ত প্রয়োজন এবং কোষ বিভাজন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জীবজগতে বৈচিত্র্য এগুলো সম্পন্ন হয়। তাহলে আমরা কোষ বিভাজনটা প্রথম প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী, উনি 1882 সালে সামুদ্রিক সালমান্ডার, যেটাকে আমরা বলি ট্রাইটোরাস ম্যাকুলোসা, এই ট্রাইটোরাস ম্যাকুলোসাতে উনি কিন্তু প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এবং আমরা এর মধ্যে জানলাম যে কোষ বিভাজন 3 প্রকার। সেই প্রাণীটা এককোষী হোক,
সেই প্রাণীটা বহুকোষী হোক, সেই প্রাণীটা আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষের হোক, সেই প্রাণীটা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষের হোক, যেটাই হোক না কেন 3 ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এখন আমরা আসি অ্যামাইটোসিস বিভাজন। অ্যামাইটোসিস বিভাজনটা আমরা একটা চিত্র আঁকি। আগেই বলেছি এটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। এখন দেখো, প্রথমে কোষের মাঝ বরাবর একটা ক্লিভেজ বা ভাঁজ তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে ডিএনএটাও কিন্তু কিছুটা ভাঁজ দেখতে পাচ্ছি আমরা ডিএনএটার মধ্যে। এরপর আমরা দেখি যে এই যে খাঁজগুলো আরও গভীর হচ্ছে, প্রমিনেন্ট হচ্ছে এবং এই ডিএনএটার মাঝখানেও কিন্তু আমরা খাঁজ দেখতে পাচ্ছি। একদম শেষে গিয়ে আমরা দেখব এই মাঝে যে আমরা খাঁজ দেখেছিলাম, এই খাঁজ বরাবর 2 ভাগে ভাগ হয়ে যাবে কোষটা, কোষের ডিএনএটাও 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হবে। এখানে সরাসরিভাবে বিভাজিত হচ্ছে, আমরা একে বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন। এই প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাই? প্রত্যক্ষ কোষ আমরা লিখে নিই, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, PPLO, ইস্ট, ইস্ট কিন্তু ছত্রাক, অ্যামিবা, অ্যামিবা একটা পরজীবী। এদের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনটা দেখতে পাই। এরপরে মাইটোসিস কোষ বিভাজন, আগেই বলেছি, একটু ছবি এঁকে দেখে। কোষ ও এদিকে চলে আসবো। আচ্ছা, একটা কোষ আঁকছি। কোষের ভেতর দেখো তোমরা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোম, ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড। এখন দেখো এই কোষটা বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে দেখতেই পাচ্ছ 2টা কোষ তৈরি হয়েছে, এই একটা, এই একটা। আবার ঠিক আগের মতোই এই কোষটার নিউক্লিয়াস এবং তার ভিতরে ক্রোমোজোম। দেখো বাম দিকে এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়েছে, 2টা অপত্য কোষ তৈরি হয়েছে। এই 2টা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটতে দেখি? মাইটোসিস কোষ বিভাজন আমরা উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে ঘটতে দেখি। এবং এখানে কি হয়? এখানে একটা দেহকোষ বিভাজিত হয়ে 2টা অপত্য কোষ তৈরি করে। কয়টা অপত্য কোষ তৈরি করে? 2টা অপত্য কোষ তৈরি করে। এই 2টা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল হ্যাপ্লয়েড, সৃষ্ট অপত্য কোষ দুটোতে আমরা দেখছি ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড। এখন যদি মাতৃকোষটা ডিপ্লয়েড হতো, মাতৃকোষটা যদি টুয়াইস-এন হতো, তাহলে অপত্য কোষগুলোও কিন্তু ডিপ্লয়েড হতো। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে, সৃষ্ট অপত্য কোষগুলোতেও ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই হবে। মাতৃকোষটা হ্যাপ্লয়েড হতে পারে, ডিপ্লয়েড হতে পারে, পলিপ্লয়েড হতে পারে, তবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে, সৃষ্ট অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। তাহলে আমরা দেখলাম মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে ঘটে এবং
এখানে আমরা যদি বলি মাইটোসিস কি, তাহলে আমরা বলবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা দৈহিক কোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে এবং দুইটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন তাহলে কোথায় দেখা যায়? সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণীর, উন্নত সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণীর দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এরপরে আমরা আসি মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজন আমি আগেই বলেছি যে মিওসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণীর জনন মাতৃকোষে ঘটে। জনন কোষে না, কিন্তু আবার বলছি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ এবং জনন কোষ দুটা কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। জনন মাতৃকোষটা হলো দেহকোষের মতোই একটা কোষ, দেহকোষের মতোই একটা কোষ, কিন্তু জনন কোষটা হলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। অর্থাৎ জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকে, জনন কোষের ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয় এবং জনন কোষ বা গ্যামেট থেকে কিন্তু নতুন জীবের সৃষ্টি হয়। তাহলে জনন মাতৃকোষটা হবে দেহকোষের মতো একটা ডিপ্লয়েড কোষ এবং সেখান থেকে যখন সেই কোষটা বিভাজন শেষ করে দুইটা চারটা অপত্য কোষ তৈরি করবে, এই অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা যখন হ্যাপ্লয়েড হবে তখন কিন্তু সেই কোষগুলোকে আমরা বলছি গ্যামেট বা জনন কোষ। তাহলে জনন মাতৃকোষ এক জিনিস, জনন কোষ আরেক জিনিস। তাহলে আমি যদি এখন বলি মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন, এখন আমরা ছবিটা এঁকে এটা ব্যাখ্যা করি। এই যে একটা কোষ, আগের মতোই দেখো, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যেমন একটু আগে দেখলাম মাইটোসিস কোষ বিভাজন হ্যাপ্লয়েড কোষেও ঘটে, ডিপ্লয়েড কোষেও ঘটে, পলিপ্লয়েড কোষেও ঘটে। এখানে কিন্তু সব সময় ডিপ্লয়েড কোষ হতে হবে, অর্থাৎ জনন মাতৃকোষটা সব সময় ডিপ্লয়েড কোষ হবে। এখান থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হবে। কয়টা অপত্য কোষের সৃষ্টি হবে? সব সময় চারটা অপত্য কোষের সৃষ্টি হবে। এই চারটা অপত্য কোষের প্রত্যেকটা ক্ষেত্রেই ক্রোমোজোম সংখ্যা হবে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। আমরা এখন দেখি যে চারটা কোষ, এক, এই যে কোষের ভেতরে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেল। এই বিভাজনটাকে আমরা বলছি মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন। তাহলে এখন আমরা যদি বলি এটা সংজ্ঞা কি, তাহলে আমরা কি বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা জনন মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে, যাদের প্রত্যেকটি কোষে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, তাদেরকে আমরা বলছি জনন কোষ বা গ্যামেট। তাহলে আমরা জানলাম যে মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মায়োসিস কোষ বিভাজন জননাঙ্গের ভেতরে জনন মাতৃকোষে ঘটে, জনন মাতৃকোষে ঘটে এবং সেখান থেকে জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হয় এবং জনন কোষ বা গ্যামেটের মাধ্যমে বংশগতির ধারাবাহিকতা বজায় থাকে। অর্থাৎ এই গ্যামেটের মিলনের মাধ্যমে নতুন উদ্ভিদ, নতুন প্রাণীর সৃষ্টি হয়। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা কোষ কি জানলাম, অকোষী বা কোষী বলতে আমরা কি বুঝি জানলাম, প্রোক্যারিওটিক কি, ইউক্যারিওটিক কি আমরা কিছুটা জানলাম এবং সেই সঙ্গে কোষ বিভাজন কি এবং কোষ বিভাজন কত প্রকার, কি কি, কোথায় কোন ধরনের বিভাজন ঘটে এই সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আগামী দিন তোমরা প্রত্যেকেই বই নিয়ে বসবে এবং প্রত্যেকেই আমরা কোষ বিভাজন ভালো করে পড়বো ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।